জামায়াতের ছায়া মন্ত্রিসভায় তোলপাড়, শফিকুর রহমান প্রধানমন্ত্রী, আজাদ স্বরাষ্ট্রমন্ত্রী। চীনের জেট-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। ভারত কেন প্রতিবেশীর সঙ্গে শান্তিতে থাকতে পারে না, ইয়েনি শাফাকের প্রতিবেদন। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। জামায়াত ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে অনেকটা গোপনেই ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এতদিন ছায়া মন্ত্রিসভার কার্যক্রম অনেকটা আড়ালে রাখা হলেও শিগগিরই এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। গতকাল সোমবার রাজধানীর মেন্টন রোডে বিরোধী দলীয় নেতার সরাসরি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, তারা এরই মধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল হক মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাহী কমিটিতে যারা আছেন তাদের সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এটি প্রকাশ করা হবে। কারা এই মন্ত্রিসভায় রয়েছেন জানতে চাইলে তিনি বলেছেন, দলের শীর্ষ নেতাদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংগঠনের অনেক সিনিয়র নেতা যারা সংসদ সদস্য নন তারাও এই কাঠামোর সঙ্গে যুক্ত আছেন। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এটি গঠন করা হয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ে সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফেজ রাশিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গাজীপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী রয়েছেন বলে জানা গেছে। জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, গত মাসে গোপনে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট ও সরকারের প্রথম 180 দিনের কর্মকাণ্ড পরিচালনায় কাজ করেছে ছায়া মন্ত্রিসভার সদস্যরা। আগে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবে এই কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্র শিবিরের নেতাদের যুক্ত করা হয়েছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী রয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক একটি টিমও কাজ করবে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বন্টন করা হবে বলে জানিয়েছে জামায়াত। জামায়াতের নেতারা বলছেন, এই ছায়া মন্ত্রিসভা গঠনের মূল লক্ষ্য 3টি: সরকারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা, সরকারের ভুল বা দুর্বলতা চিহ্নিত করে বিকল্প পথ দেখানো এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব ও সম্ভাব্য মন্ত্রী তৈরি করা। অর্থাৎ শুধু বিরোধিতা নয়, সরকার পরিচালনার বিকল্প প্রস্তুতিও এই কাঠামোর অন্যতম উদ্দেশ্য। ছায়া মন্ত্রিসভার কার্যক্রম ব্যাখ্যা করে জামায়াতের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতি রয়েছে। এমন দেশগুলোই বিরোধী দল সরকার গঠিত মন্ত্রিসভার পাশাপাশি একটি প্যারালাল বা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। ছায়া মন্ত্রিসভার ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সম আলী রেজা বললেন,
পার্লামেন্টারি গণতন্ত্রের ছায়া মন্ত্রিসভা কোনো নতুন ধারণা নয়। শক্তিশালী নাগরিক ও রাজনৈতিক সংস্কৃতি রয়েছে এমন দেশগুলো এটি প্রতিষ্ঠিত চর্চা। তার মতে ছায়া মন্ত্রিসভা সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে এবং বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়। সরকার বাজেট বা বড় কোনো নীতি প্রস্তাব দিলে সংশ্লিষ্ট ছায়া মন্ত্রীরাও বিকল্প বাজেট বা নীতি প্রস্তাব জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে তুলনামূলক আলোচনা তৈরি হবে এবং সরকারও প্রয়োজনীয় বিষয় গ্রহণের সুযোগ পাবে। অপরদিকে চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট MRCA ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও UAD সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান। চীনের J-10CE ফাইটার বিমান কেনার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে এবং বাংলাদেশ এ বিষয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। জাহিদুর রহমান বলেন, চলতি অর্থ বছরে প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। চীনের তৈরি J-10 ফাইটারের সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের বাস্তব অভিজ্ঞতায় চীনের J-10 ফাইটারের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় J-10 ফাইটারের ভূমিকা ছিল। তিনি বলেন, রাফালকে 4.5 প্রজন্মের আধুনিক ফাইটারগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে চীনের তৈরি মাল্টি রোল ফাইটার J-10 বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এ কারণে বাংলাদেশ বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে। রাফাল কিংবা ইউরো ফাইটার টাইফুনের মতো ইউরোপীয় ফাইটারগুলোর তুলনায় একই ধরনের সক্ষমতার চীন ফাইটারের দাম তুলনামূলকভাবে কম। ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ব্যয় ও কার্যকারিতা দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অপরদিকে ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না, ইয়েনি শাফাকের প্রতিবেদন। দক্ষিণ এশিয়ায় ভারতের পররাষ্ট্র নীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এর দ্বন্দ্বমূলক সম্পর্ক নিয়ে একটি তীব্র সমালোচনামূলক সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। সংস্থাটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে হোয়াই কান্ট ইন্ডিয়া এভার বি অ্যাট পিচ উইথ ইটস নেইবার্স শিরোনামে 9টি ভিজুয়াল ইনফোগ্রাফিক ও ফটো কার্ড শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসী পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক মোড়ল মনোভাবের কারণেই প্রতিবেশীদের সাথে নয়াদিল্লির দীর্ঘমেয়াদী কূটনৈতিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। সচিত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি বহুলাংশে প্রাচীন কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র দ্বারা প্রভাবিত। অর্থশাস্ত্রের মূলনীতি অনুযায়ী প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের শত্রু এবং শত্রুর শত্রু হল মিত্র। এই কৌশলগত কাঠামোর উপর ভর করে নয়াদিল্লি তার প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও চীনের সাথে কখনো সুহৃদ বা বন্ধু হিসেবে বিবেচনা করেনি এবং ভবিষ্যতেও তেমন সম্ভাবনা ক্ষীণ। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ শাসনকালকে ইঙ্গিত করে প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় বাংলাদেশ কার্যত ভারতের একটি অনুগত রাষ্ট্রে পরিণত হয়। মোদী সরকারের সমালোচনা বাংলাদেশে এক প্রকার নিষিদ্ধ ছিল এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হাজার হাজার মানুষ গুম ও হত্যাকাণ্ডের শিকার হন। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF কঠোর অবস্থানের সমালোচনা করে জানানো হয়, 2016 থেকে 2025 সালের মধ্যে অন্তত 296 জন সাধারণ বাংলাদেশি নাগরিক BSF এর হাতে প্রাণ হারিয়েছেন। বিচারহীনতা ও নির্যাতন চালিয়ে ভারতের এই তথাকথিত বন্ধুত্ব রক্ষা করা হচ্ছে বলে দাবি করা হয়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।